শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা। গতকাল ভাঙড়ে ধুমধুমার কাণ্ড ঘটে গেছে, আপনারা দেখেছেন। সেটা নিয়ে নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। রক্তদান শিবিরে যেতে বাধা এমন অভিযোগ করছে নওশাদ সিদ্দিকীর অনুযায়ীরা। কিন্তু রফিকুল ইসলাম বাপি তিনি বলছেন যে এই নওশাদ সিদ্দিকী যতই রক্তদান শিবির করুক আর যতই চেষ্টা করুক, উনি কিন্তু এবারে 26শে বিধানসভায় আর জিততে পারবে না। উনি আরএসএস এবং বিজেপিকে সুবিধা করিয়ে দিচ্ছেন এই মুসলিম ভোট কেটে। আর হুমায়ুন কবির ফুরফুরায় গিয়েছিলেন, বলছেন যে যে ইউপি নয়, জনতা উল্টে দেওয়া পার্টি, এই জনতা উল্টে দেওয়া পার্টি এবং আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এরা এই মুসলিম ভোট কেটে আখেরে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। যতই চেষ্টা করুক, নওশাদ সিদ্দিকী কিন্তু ভাঙড় থেকে এবারে হারছে। অন্তত 50 থেকে 60,000 ভোটে জিতবে তৃণমূল প্রার্থী, এমনটা বলছেন রফিকুল ইসলাম বাপি। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, কালকে আমি যেটা দেখলাম যে ভাঙড়ের যিনি এখন বর্তমান বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, তিনি বলছে যে রাজ্য চালাতে গেলে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। তা আমি রক্তদান শিবির করছি, তানারা কেন ঝামেলা করছে? ব্যাপারটা হলো এই। তাহলে সে জায়গায় তার উচিত কি, যে ভাঙড় একটা গরম জায়গা, তাহলে তিনি যদি এতই জনপ্রিয় হবে, তাহলে তানার যে বিধানসভা আছে জাঙ্গিপাড়া বিধানসভা, তিনি তো সেখানেও একটা রক্তদান শিবির করতে পারে। যত সব আরএসএস এর লোকজন নিয়ে, মানে ভাঙড়বাসী খুব বেশি রক্ত দিচ্ছে না, যত বাইরে থেকে লোকজন এনে তাদেরকে দিয়ে যে রক্তদান শিবিরগুলো করছে, এবং ভাঙড়ের যে বর্তমান পরিস্থিতি বা পরিবেশটাকে একটা ধ্বংস করার মানে চক্রান্ত লীলা চলছে। এবং সাথে মানে বর্তমানে ভাঙড়ে যে ক্যানিং থেকে আসা যে হারমাদ, সে এমনই একটা পরিস্থিতি করে রেখে দিয়েছে যে আজ থেকে 18 বছর ধরে ভাঙড়টাকে বদনাম করে আসছিল আরাক তোলাবাস, সেই নূতনহাটের কোল থেকে, রাজারহাটের কোল থেকে একটা বিধানসভা থেকে আসে, তার নাম ধরে বললাম না, সে ভাঙড়টাকে বদনামের জায়গায় তৈরি করতো। আর আজকে 2 বছর ধরে ক্যানিং থেকে আসা হারমাদ, সে ভাঙড়টাকে একটা বদনামের মুখে নিয়ে যাচ্ছে। যদিও সে রক্তদান শিবির, তার সঙ্গে লাগার কোনো দরকার ছিল না। আমি তো গতকালকেও একটা মানে ফেসবুক বাইট করে আমি বললাম যে আজকের যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যে প্রকৃত তারা যে বিজেপি এবং আরএসএস এর দালাল, তাদের সেই দিকগুলো তুলে ধরো। এবং যে আমি যে আজ থেকে 2-2.5 মাস আগে, 3 মাস আগে পর্যন্ত যে সমস্ত সভাগুলো ভাঙড়ে করছিলাম, রীতিমতো নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভার কথা ভাবনা বাদ দিয়েছিল যে আমার আর ভাঙড় বিধানসভায় সংগঠন করা হবে না, আমি আর জিততে পারবো না। রীতিমতো ভাঙড় বিধানসভায় আসা বাদ দিয়েছিল। এবং তিনি আমডাঙ্গা, ওদিকে বনগা, মন্দিরবাজার বিধানসভা নিয়ে তিনি ভাবছিলেন, অন্যান্য নদিয়া, চাকদা এই সাইডের দিকে উনি অলরেডি যাচ্ছিলেন। তাহলে সেখানে তার যে মানে খারাপ দিকগুলো তুলে ধরে আমাদের সংগঠনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেত। কিন্তু সেখানে কি হচ্ছে, মানে অযোগ্যর হাতে যখন, মানে বাঁদরের হাতে যখন খঞ্জনি পড়ে না, সে তখন যেখানে বাজিয়ে দেয়। তাহলে আজকের যেটা হচ্ছে ভাঙড় বিধানসভায়, মানে আমি তো বলবো, মানে সেই বলে ঘুঁটে পড়ে আর গোবর হাসে, মানে ঘুঁটে পুড়ছে, ওদিকে মানে গোবর তাকিয়ে আছে। তাহলে নওশাদ সিদ্দিকী এবং ক্যানিং থেকে আসা হারমাদ, সেই ঘুঁটে পড়ে আর গোবর হাসে একটা দিক। কারণটা এই কারণেই বললাম, আপনারা জানেন 2021-এর নির্বাচনে আজকে যদি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর পিছনে এই ক্যানিংয়ের হারমাদ যদি না লাগতো, তাহলে আজকের মুসলিম সমাজ একটা এক হতো না, আর নওশাদ সিদ্দিকীকে জেতাতো না। তাহলে আজকের সেই নওশাদ সিদ্দিকীকে ঠিক যেমন এমএলএ বানিয়েছে, সাথে সাথে যেরকম ক্যানিংয়ের হারমাদকে গোটা পশ্চিমবাংলার মানুষ চিনত না, তার সাথে তিনিও পরিচিতি পেয়েছে। তার মানে ঘুঁটে পড়ে আর গোবর আসে, এই দুজনেই বহিরাগত, এদের দুজনেই ভাঙড়ে ঢোকা বন্ধ হয়ে যাওয়া দরকার বলে মনে করি আমি এটা। না, যেখানে দেখুন এনারা হলো সাম্প্রদায়িক, এনারা মোটামুটি সাম্প্রদায়িক যে শক্তি বিজেপিকে এবং এরা আরএসএসকে এরা সহযোগিতা করতে চায়। সুতরাং এনার যদি সেই গ্রহণযোগ্যতা থাকতো, ইনি তো তার নিজের বিধানসভায় 1-2 রক্তদান শিবির করতে পারতো। ভাঙড় যেহেতু একটা গরম জায়গায় আছে, এই আপনারা দেখলেন যে কিছুদিন আগে ভাঙড়ে সেই রাজ্জাক খান মার্ডার হয়ে গিয়েছিল। তাহলে সেখানে আজকের কি হচ্ছে, মানে গরমে মানে দুজনেই যে মানে পাল্লাপাল্লি দিচ্ছে, ক্যানিং থেকে আসা হারমাদ এবং এই নওশাদ সিদ্দিকী। সুতরাং এরা এই যে নওশাদ সিদ্দিকী আসার পরে ভাঙড়ে খুব মানে খুনোখুনি রাজনীতি, মারপিটের রাজনীতি, হিংসাহিংসির রাজনীতি আরও বেড়েছে। তাহলে সেখানে ভাঙড়বাসী অলরেডি ভাবছে যে এদের দুজন কি, যারা বহিরাগতকে ভাঙড় থেকে পার করতে হবে, ভাঙড়বাসী অলরেডি ভাবছে। আর এই যে মিটিং মিছিলগুলো করছে, এ কিন্তু মানে একদম মানে 50%-এর বেশি ভাঙড়ের বাইরের লোকজন নিয়ে এসে, এই নওশাদ সিদ্দিকী।
এই আরএসএস এর দালাল সব মিটিং মিছিল গুলো করছে, সব বাইরে থেকে লোকজন নিয়ে এসে। কিন্তু নওশাদ সিদ্দিকীর অনুরাগীরা যারা ভাঙড়ে রয়েছে তারা বলছেন যে শওকত মোল্লা সাহেব বাইরে থেকে লোক এনে মানে মিটিং করছে। তো এই জন্য তো বলছি ভাঙড়বাসী ভাবছে যে এদের দুজনকেই ভাঙড় থেকে পার করতে হবে। কারণ নওশাদ সিদ্দিকী আসার পরে ভাঙড়ের রাজনীতি মানে ভাঙড়ের রাজনীতির উত্তাপটা আরো বেড়ে গিয়েছে, ভাঙড়বাসী আরো বদনাম হচ্ছে। আজকের ভাঙড়ে কোনো ছেলে মেয়ে বিয়ে হতে গেলে বলছে, সেখানে মানে যখন কথা উঠছে বলছে যে না ওখানে বোমগুলি চলে, ওখানে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তাহলে কি জন্য হচ্ছে? তাহলে সে যদি এতই জনপ্রিয় নেতা হবে, তার জাঙ্গিপাড়া বিধানসভাটা জিতে আসুক না, সে আজকের ভাঙড় নিয়ে কি এমন দরদ করে? 5 বছরে তো 5 টাকারও কাজ করতে পারিনি ভাঙড়ে। এবং তিনি বারবার তিনি আরো এই কথা দাবি করে যে মানে আমার কাছে 1 কোটি টাকা আমার বাড়িতে জ্বালানি পড়ে 3,000 কোটি টাকা হলে আমি ভাবতাম। অথচ তার জন্য যে আজকের প্রাণ দিল 2023-এর পঞ্চায়েত ইলেকশনে, তাকে 1,000 টাকা ঠেকিয়ে দিল। তাহলে সেই জায়গাতে তাকে 20-30 লক্ষ টাকা দিতে পারত। কারণ এরা একদম মানে ধর্মের সাথে এরা রাজনীতিটাকে অ্যাড করে এরা সাম্প্রদায়িক শক্তি বিজেপির দালাল হিসেবে কাজ করছে। এবং সাথে আপনারা এটাও দেখেছেন সেই জেইউপি পার্টি বলে একটা বার হয়েছে, জনতা উল্টো করে ঝোলানো পার্টি, সেও মোটামুটি আজকের এই সাম্প্রদায়িক যারা দালাল তাদের হয়ে কাজ করছে। 5ম বর্ষ দলের যে প্রতিষ্ঠা দিবস পালন করবে 21শে জানুয়ারি, সেই জায়গায় আব্বাস সিদ্দিকী শহীদ মিনার ময়দানে উপস্থিত হবে। দেখুন, এরা যখন প্রথম দলটা চালাতো না 2021-এর আগে, যখন 3 মাস আগে এসেছিল জুম্মা কদিন, তখন এরা মানে চাঁদা তুলতো এবং বলতো 1টা করে ইট নিয়ে এসো, 100 করে টাকা নিয়ে এসো। আর দেখতে পাচ্ছেন 1টা করে বই করো, কারণ এদের ফান্ড অলরেডি চলে এসছে। কারণ এরা সাম্প্রদায়িক শক্তি, বিজেপির দালাল। এবং সাথে আপনারা দেখেছেন সেই 2021-এ যেমন সেই আব্বাস সিদ্দিকীকে গলা ফাটাতে শোনা গিয়েছিল যে দক্ষিণ 24 পরগনা 31টা সিটের ভিতরে যদি একটা তৃণমূল কংগ্রেস পায়, আমি আমার নিজের গলার টুটি কেটে দেবো। কে কাটতে পেরেছে? তাহলে সেই আব্বাস সিদ্দিকী আবার ফের বলছে যে আমি এই সামনে 21 তারিখে আমি ভরা মঞ্চে উঠবো। সুতরাং এরা যে রাত জেগে জেগে 2,000 টাকা 4,000 টাকা ইনকাম করতো, এরা রাজনীতিতে এসে এরা যে মানে সাম্প্রদায়িক শক্তি তাদের থেকে এত অর্থ পেয়েছে যে এরা যাদের গাড়ি নিজস্ব গাড়ি চাপার অকাত ছিল না, যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, এই আব্বাস সিদ্দিকী একটা 2021 নির্বাচনের আগে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি চেপে বেড়াতো, এক্সইউভি 300 গাড়ি, যার আনুমানিক মূল্য ছিল বাজার দর 2 লক্ষ টাকা মতো। এখন 47 লক্ষ টাকা দামের ফরচুনার গাড়ি চেপে বেড়াচ্ছে। বলতে পারবে সে টাকাটা কোথা থেকে পেয়েছে? তাহলে তার ভিজিট ছিল 2021-এর আগে 2,000-5,000 টাকা ভিজিট ছিল জলসা করলে, আর এখন জলসা করলে তার ভিজিট 50,000 টাকা। মানুষ আর কবে বুঝবে? এরা সম্পূর্ণ মুসলিম ভোটটাকে ভাগ করার জন্য এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। কিন্তু যতই করো হামলা, জিতবে আবার বাংলা, যতই পাঠাও ইডি, এই বাংলা জিতবে আবার দিদি। এই সামনে যে 2026 নির্বাচন আসছে, কম বেশি 250-এর উপরে তৃণমূল কংগ্রেস সিট পাবে, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। আমি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দিদির সৈনিক হিসাবে বলছি। তাহলে কি ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আবার হারা নিশ্চিত? একদম নিশ্চিত ভাঙড়ে হারবেই। এবং সাথে ওনার ওই অবজারভার হয়ে থাকতে হবে ভাঙড় এবং মন্দির বাজার। একটা সিটও আইএসএফ পাবে না গোটা পশ্চিমবাংলায়, এটা আমি একদম খোল তত্ত্ব নিয়ে বলছি। কোনো জায়গায় সিট পাবে না। কারণ 2021-এর নির্বাচনটা মানে মুসলিম মেজরিটি পার্সেন্ট একটা আবেগ কাজ করেছিল, সেই আবেগটা এবারে নেই। এবং সাথে তিনি কংগ্রেস এবং সিপিএমের সংগঠনকে কাজে লাগিয়ে তিনি জিতেছিলেন। এবং সেখানে কিন্তু এই যে 2026-এ না তাকে কংগ্রেস সহযোগিতা করবে, না তাকে বামফ্রন্ট সহযোগিতা করবে, তিনি একেবারে একা হয়ে পড়েছে। যার জন্য এই বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবির এইসব হাবিজাবি করে যাতে সাম্প্রদায়িক দলের থেকে ফের কিছু মাল ধরা যায়, সেই সুচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তার এই সুচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে। ফুরফুরা শরীফে হুমায়ুন কবির তিনি নতুন দল প্রতিষ্ঠা করার পরে সঙ্গী খুঁজে বেড়াচ্ছেন। ফুরফুরা শরীফে উপস্থিত হয়, আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেন, ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন, সাতুরি সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। কম্বিনেশন গ্যাপের জন্য নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হয়নি না, দেখা করেনি। কারণটা হলো এই 2021 নির্বাচনের আগে সে হায়দ্রাবাদ থেকে আসাউদ্দিন ওয়াইসিও কিন্তু ফুরফুরা শরীফে গিয়েছিল। তাহলে সেখানে কি ঘটেছিল? তাহলে এরা যে সাম্প্রদায়িক বিজেপির দালাল, এরা দেখছে যে আবার কোথা থেকে গেলো, যে ইউপি জনতা উল্টো করে ঝোলানো পার্টি। আমরা 2 ভাই করে কেমনে খাচ্ছিলাম, আমাদের ভাতের তালা লাথি পড়বে, যার জন্য তার সঙ্গে দেখা করেনি। যেমনটা 2021-এ আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে, ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে করেছিল, ঠিক তেমনটার জন্য আজকের তার সঙ্গে দেখা করেনি এবং তাকে ফুরফুরা শরীফকে গুরুত্ব দেয়নি।
ফুরফুরা শরীফটা তো রাজনীতিতে পরিণত করে দিয়েছে। ফুরফুরা শরীফের এই 4 ভণ্ড, এক আব্বাস সিদ্দিকী, এক নওশাদ সিদ্দিকী, আর এক তোয়া সিদ্দিকী, আর এক ইব্রাহিম সিদ্দিকী, এনাদের জ্বালায় আজকের আমরাও প্রতি সপ্তাহে ফুরফুরা শরীফের নামাজ পড়তে যেতাম, দাদা হুজুরের দরগা গিয়ে জিয়ারাত করতাম নামাজে। কেন? পীরেদের আওলাদ, দেখুন পীরেদের আওলাদ সবার কথা এখানে বলা হচ্ছে না। এই 4 জন মানে এনাদের একটা মানে নেশা জড়িয়ে গেছে এদের মনের ভিতরে। এদের মনের ভিতরে ধর্মীয় ব্যবসার সাথে এরা রাজনৈতিক ব্যবসা শুরু করেছে। এই 4 জনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এই 4 জন যে পীরজাদা বলে দাবি করে, আমার তো মনে হয় যে এরা 4 জন পাকা হারামজাদা, এর ওপর আর কোনো কিছু হয় না।